সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন আদালত। হঠাৎ করে আদালত এই বিএনপি নেতাকে কেন মেয়র হিসেবে ঘোষণা করলেন? কোনোভাবে কি আদালত এই রায়টি কি বৈধ রায় দিয়েছে, বা কোনোভাবে কি এটিকে বৈধ হিসেবে উল্লেখ করতে পারবে? আমরা এতদিন ধরে শুনলাম শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন অবৈধ। সে অবৈধ নির্বাচনের প্রার্থীদের কেন আপনারা এখন নতুন করে মেয়র হিসেবে ঘোষণা করছেন? তবে প্রশ্ন সেখানে না, প্রশ্ন অন্য জায়গায়। সেটা হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন কবে হয়েছে? 2020 সালের 1 ফেব্রুয়ারি। এর 1-2 দিন পরে শপথ নিয়েছেন। তখন শেখ পরিবারের সন্তান ফজলের তাপস মেয়র হয়েছিলেন। তিনি ঢাকা 10 আসনের এমপি ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে এই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং অবধারিত শেখ হাসিনার আমলে যেটা হয়, মানে তাপস জয়লাভ করেছেন। তারপরে এই এই ইশরাক নির্বাচনে কারচুপি হয়েছে এরকম অভিযোগ তুলে মার্চের 3 তারিখে সম্ভবত আদালতে বা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। আমার প্রশ্ন, 2020 সালের 1 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এর 2-3 দিনের মধ্যে যে সিটি কর্পোরেশন গঠিত হয়েছে, মানে নির্বাচনের পর, সেটির মেয়াদ কতদিন? আইনে বলা হয়ে থাকে যখন থেকে সিটি কর্পোরেশনের গঠিত হবে, মানে নির্বাচিত সিটি কর্পোরেশন শপথ নিয়ে তাদের কার্যক্রম শুরু করবে, এরপর 5 বছর। আমরা দেখলাম, মানে এই 2020 সালের 1 ফেব্রুয়ারি থেকে ধরেন 5 ফেব্রুয়ারিতে ওই সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হয়েছে। আজকে কত তারিখ? আজকে 2025 সালের আজকে 27 মার্চ। অর্থাৎ 5 বছর অতিক্রম করে আরো প্রায় 2 মাস চলে গেছে। এই মানে 2020 সালে নির্বাচন হওয়া সেই প্রার্থীকে কিভাবে আদালত এই মেয়র হিসাবে ঘোষণা দেয়? মানে 5 বছর অতিক্রম হওয়ার পর এখন কি নতুন করে নির্বাচন হওয়ার কথা না? সেখানে বলা হয়ে থাকে মেয়াদের 180, মানে ওই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করার। সেই 180 দিনে তো শেষ হয়ে গেছে। এখন কিভাবে, কোন আইনের ভিত্তিতে আদালত আসলে এই রায়টি দিয়েছে? নিশ্চয়ই আদালতের আইনের অনেক ফাঁক ফোকর রয়েছে। আমি আইনজীবী নয়, আমি মানে আইন অত বুঝিও না। হয়তো আদালত কোনো না কোনো ভাবে বা কোথাও না কোথাও কিছু রয়ে গেছে, তার ভিত্তিতে দিয়েছেন। তবে যেই সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই সিটি কর্পোরেশনের একজন পরাজিত প্রার্থীকে নতুন করে মেয়র ঘোষণা দেওয়া, আমি মনে করি এটা একেবারে জোর করে কিংবা কোনো তদবিরের ভিত্তিতে কিংবা কারো চাপে বা কাউকে খুশি করার জন্য এই ঘোষণাটি আদালত দিয়েছে। তাহলে কি আপনি কি এখনো বলতে পারবেন যে শেখ হাসিনার সময়ে যে অভিযোগগুলো ছিল, আদালত অ্যাক্টিভলি কাজ করছে না, নিজের মতো কাজ করছে না, এমপি মন্ত্রীরা শেখ হাসিনার সরকার আদালত চালাচ্ছে, তাহলে এখন কারা চালাচ্ছে? এখন কেন আদালত এই রায়টি দিবে? আপনি প্রশ্ন তুলতে পারেন চট্টগ্রামের মেয়র সাদাত হোসেন, যে তাকে তো দেওয়া হয়েছিল, এই সময় তো কথা বলেনি। আমি তখনও কথা বলেছি। তবে তবে ওই নির্বাচনটি হয়েছিল 2021 সালে। হিসাব নিকাশ করার পরও ওটার মেয়াদ এখনো কয়েক মাস রয়েছে। অন্তত কোনো না কোনো ভাবে সেটাকে বলা যায়। আরো একটা কথায় আসি, ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মানে মামলা করেছিলেন ওই একই বছরে, যে বছর নির্বাচন হয়েছিল, ওর এই 3 মার্চ, অর্থাৎ নির্বাচনের 1 মাস পর। ওই মামলাগুলোর রায় 180 দিনের মধ্যে দিতে হয়, অর্থাৎ ওইগুলা নিষ্পত্তি করতে হয় 180 দিনের মধ্যে। কতদিন পার হলো? 5 বছর পর সেটির রায় হলো। কোন মানদণ্ডটা মেনে আদালত আসলে এই রায় দিয়েছে, আমি হয়তো কালকে পরশু বা 2-1 দিন পরে বুঝতে পারবো। আপাতত আমার মানে আমি যেহেতু আইন বিশারদ না, আমার বুঝের মধ্যে আসছে না মানে কিসের ভিত্তিতে। আরো একটি কথা, আপনি সারা দেশের সিটি কর্পোরেশন বিলুপ্ত করে দিয়েছেন, মানে সিটি কর্পোরেশন না, মানে যে এক্সিস্টিং শেখ হাসিনার আমলে নির্বাচিত যে সব মেয়র, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে পৌরসভা মেয়র যারা বা কাউন্সিলর যারা ছিলেন, সবাইকে আপনি বাতিল করে দিয়েছেন শেখ হাসিনার আমলে নির্বাচিত বলে। তাহলে শেখ হাসিনার আমলে পরাজিতরা কেন এখন সুযোগটা পাবে? আবার সারা দেশে কোথাও কোনো সিটি কর্পোরেশনের মেয়র নাই, কোথাও কোনো উপজেলার চেয়ারম্যান নাই, কোথাও কোনো ওয়ার্ডের কাউন্সিলর নাই, কোনো কিছুই নেই। কিন্তু চট্টগ্রামে আর ঢাকার 2 জন বিএনপি নেতাকে কেন বসাতে হবে? নাকি এটা শুধুমাত্র ওই দলটিকে সুবিধা দেওয়ার জন্য?
আমার কাছে কিছু পয়েন্ট মানে আমি অনেকগুলোই উল্লেখ করেছি। এই যে ধরেন মেয়রদেরকে আপনি বসাচ্ছেন, আচ্ছা ঢাকা সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের ওই নির্বাচনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? 6 জন। একজন ফজলিনুর তাপস আর একজন ইশরাক হোসেন। বাকি 4জনের কেউ কি মামলা করেননি? যদি করে থাকেন তাহলে তো তিনিও তো হচ্ছে মানে মেয়র হওয়ার দাবিদার। তাকে কি করবেন? বা তাদেরকে কি করবেন? তাদের মধ্যে কি প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার দরকার ছিল না? এইসব প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে। মানে আপনি কিভাবে হঠাৎ করে একজনকে জনপ্রতিনিধি হিসেবে বসিয়ে দিচ্ছেন, তাও আবার বৈধতা দিচ্ছেন যে সে নির্বাচিত, এটা মানুষ সহজে এগুলো মেনে নেবে না। এখন প্রশ্ন, আপনি মেয়রদেরকে বসাচ্ছেন, দুজনকে বসাইলেন, কাউন্সিলরদেরকে কি করবেন? কাউন্সিলররা কি দোষ করেছে? শেখ হাসিনার আমলে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া যদি দোষ না হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ না হয়ে নির্বাচন করে জয়লাভ করাটা কেন দোষের হবে? কেন সে এত কষ্ট করে নির্বাচিত হওয়ার পর সে তার দায়িত্ব পালন করতে পারবে না? জনগণ তাকে ভোট দেওয়ার পরও কেন সে দায়িত্ব পালন করতে পারবে না? মানে আপনি একজনের প্রতি সহানুভূতিশীল, একজনকে বেশি সুবিধা দিচ্ছেন আর অন্যের প্রতি জুলুম করছেন। এটা কি এক দেশে এরকম দুই নিয়ম কি চলতে পারে কখনো? কখনোই চলতে পারে না। আসেন, শুধু কি ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এই ঘটনা ঘটেছে যে হচ্ছে পরাজিত প্রার্থীরা মামলা করেছে, তারা এখন হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের আমলে তারা হচ্ছে আগের ভোট ফল বাতিল করে, আগের যিনি নির্বাচিত হয়েছেন তার ফল বাতিল করে এখন ওনাকে সাদাত হোসেন আর ইসরাক হোসেনকে বসিয়ে দিচ্ছেন। একটা কেস স্টাডি ধরেন, বরিশাল সিটি কর্পোরেশন, খায়ের আবদুল্লাহ শেরনিয়াবাদ, খায়ের আবদুল্লাহ মানে হাসনাত আবদুল্লাহর পরিবারই, মানে আগের যেই মেয়র ছিলেন সাদেক আবদুল্লাহর চাচা খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হয়েছেন এই বরিশাল সিটি কর্পোরেশন। ওইখানে পরাজিত কে হয়েছেন? ইসলামী আন্দোলনের এই নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। এই ফয়জুল করিম ধরেন এই নির্বাচনে পরাজিত হয়েছেন। নির্বাচনের পরে তিনি নিজেও কারচুপির অভিযোগ তুলেছিলেন যে নির্বাচনে রিগিং হয়েছে, আওয়ামী লীগ পেশি বলে, তারপরে হচ্ছে তাদের ক্ষমতা বলে, তারা হচ্ছে শেষ পর্যন্ত তিনি সম্ভবত নিজেকে উইথড্র করে নিয়েছেন। তাহলে ফয়জুল করিমকে কি এখন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানানো হবে? আরেকটা বিষয় আসেন, গাজীপুরে মেয়র নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরের মা, তার নাম কি আমি ভুলে গেছি, অনেক দিনের কথা। সেখানে পরাজিত কে হয়েছেন? গাজীপুর আওয়ামী লীগের সম্ভবত সভাপতি আজমতুল্লাহ। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, আজমতুল্লাহ সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। আজমতুল্লাহকে কি ওই নির্বাচনের মানে পরাজিত প্রার্থী হিসাবে এখন কি গাজীপুরের মেয়র ঘোষণা করা হবে? যদি না করা হয় তাহলে এক দেশে দুই আইন কিভাবে চলে? এই প্রশ্নগুলোর কিন্তু জবাব এই অন্তর্বর্তী সরকারকে বা যারা এইসবের কলকাঠি নাড়ছে তাদেরকে দিতেই হবে। কারণ আপনি এক দেশে দুই আইন চালাতে পারেন না। আপনি নির্বাচিত কাউন্সিলরদেরকে বাদ দিয়ে দিচ্ছেন, নির্বাচিত মেয়র প্রার্থীদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। এখন আপনি যারা পরাজিত হয়েছেন তাদের মানে মামলার ভিত্তিতে, যেই মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা ছিল, সেই মামলা আপনি 5 বছর পরে এসে নিষ্পত্তি করে তাদেরকে মেয়র বানিয়ে দিচ্ছেন। এই মানে আমি মনে করছি যে এগুলা আইনের ব্যত্যয় ঘটছে, মানে আইনকে মানে এক ধরনের বিতর্কিত করা হচ্ছে। আমি হয়তো হয়তো আদালতের চোখে কিংবা আইনজীবীদের কাছে আইনের পাল্টা আইন থাকতে পারে, কিন্তু যে আইনটি মানে এখানে হচ্ছে মানে হচ্ছে মানে এক ধরনের মানে এই যে যেটা 180 দিনের মধ্যে করার কথা সেই আইনটি তো এখানে মানে প্রয়োগ করা হচ্ছে না, বা সেটাকে মানে মেনে নেওয়া হচ্ছে না। সেটাকে মানে এক ধরনের আইনকে অপমান করার মধ্য দিয়েই হচ্ছে আপনি এদেরকে মেয়র বানাচ্ছেন। এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ কিন্তু ভালোভাবে দেখবে না। ইশরাক যদি নির্বাচিত হয়ে 112 বসে কারো কোনো অসুবিধা নেই, কিন্তু আদালতের বা হচ্ছে যে সিটি কর্পোরেশনের মেয়াদি শেষ সেই সিটি কর্পোরেশনের পরাজিত প্রার্থীকে এখন নতুন করে মেয়র হিসাবে বসানোটা মানুষ ভালোভাবে দেখবে না, অন্তত আমি ভালোভাবে দেখছি না। আমি এটা নিয়ে মানে ব্যাপক সমালোচনা দেখছি। কেউ কেউ বলছেন এর মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ বসছে। আগে আওয়ামী লীগের নেতাকর্মী তো না, মানে এমপি মন্ত্রীরা বা সরকারের লোকেরা হচ্ছে আদালত চালাতো, এখন ঠুনকো নেতারা আদালতের উপর হস্তক্ষেপ করছে, আদালত চালাচ্ছে। জাস্ট এই বিষয়গুলো যে আমাদের আদালত যে এখনো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এগুলো অন্তত সেটারই প্রমাণ দিচ্ছে। তাহলে আপনি শেখ হাসিনাকে হটিয়ে কি ফ্যাসিবাদকে হটাতে পেরেছেন?
বাংলাদেশের রন্ধ্র রন্ধ্র থেকে কি ফ্যাসিবাদকে সরিয়ে দিতে পেরেছেন?